একটা সমুদ্র যার বুকে প্রতি বছর তৈরি হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো, যে সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে কোটি কোটি টন তেল আর গ্যাস, যার তীরে বাস করে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষ, আর যে সমুদ্রকে কেন্দ্র করে আগামী 50 বছরে বদলে যাবে এশিয়ার ভূরাজনীতি। এই সমুদ্রের নাম বঙ্গোপসাগর। আজকের ভিডিওতে আমরা জানব বঙ্গোপসাগর সম্পর্কে, তার ভূগোল, ইতিহাস, জীববৈচিত্র্য, অর্থনীতি এবং কেন এই সমুদ্র আগামী দিনে হয়ে উঠতে পারে এশিয়ার কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর হল ভারত মহাসাগরের উত্তর পূর্ব দিকের একটি বিশাল উপসাগর। এর আয়তন প্রায় 21,72,000 বর্গ কিলোমিটার, যা প্রায় পুরো ভারতের আয়তনের চেয়েও বড়। এর গড় গভীরতা 2,600 মিটার, আর সবচেয়ে গভীর বিন্দু সুন্দা খাত, যা প্রায় 5,258 মিটার গভীর। উত্তরাংশে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের কাছে অবস্থিত সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটি একটি গভীর সমুদ্র খাত, যাকে ইংরেজিতে বলে সাবমেরিন ক্যানিয়ন। একে গঙ্গা ট্রপ নামেও ডাকা হয়। এটি একটি সংরক্ষিত সামুদ্রিক এলাকা। এর উপকূলের অগভীর পানি থেকে গভীর সমুদ্রের সংযোগ তৈরি করে। নদীর পলি গভীর সমুদ্রে পৌঁছতে সাহায্য করে এবং বেঙ্গল ফ্যান গঠনে ভূমিকা রাখে। বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা। এই অঞ্চলে বাস করে পৃথিবীর প্রায় 150 কোটি মানুষ। বঙ্গোপসাগরের উপকূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো হলো কলকাতা, চট্টগ্রাম, কক্সবাজার, চেন্নাই, বিশাখাপত্তনম, ইয়াঙ্গুন, কলম্বো, যেগুলো বাণিজ্য, বন্দর এবং পর্যটনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পৃথিবীর দুটি বৃহত্তম নদী ব্যবস্থা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং ইরাবতী এই সাগরে এসে মিলিত হয়। প্রতি বছর এই নদীগুলো কোটি কোটি টন পলি বহন করে আনে, যা বঙ্গোপসাগরের তলদেশকে পৃথিবীর অন্যতম পুরু পলিস্তরে পরিণত করেছে। বঙ্গোপসাগর শুধু একটা জলরাশি নয়, এটা হাজার বছরের সভ্যতার সাক্ষী। বঙ্গোপসাগর শব্দটা এসেছে বঙ্গ এবং উপসাগর এই দুটি শব্দ থেকে, যার অর্থ এমন একটি জলভাগ যার চারদিকে বঙ্গ নামে জনপদ আছে। প্রাচীন সংস্কৃত গ্রন্থে এই অঞ্চলকে বঙ্গ বলা হতো। মধ্যযুগে মুসলিম শাসনের সময় এর সাথে আলো যুক্ত হয়ে নাম হয় বাঙ্গালা। পর্তুগিজরা একে বলতো বেঙ্গালা, যা ইংরেজিতে বেঙ্গল হয়ে যায়। মহাভারতে ভীমের দিগ্বিজয় পর্বে বঙ্গরাজ্যের উল্লেখ আছে। তখন এই সাগরকে মহোদধি বা পূর্বতয়োধি বলা হতো। খ্রিস্টপূর্ব 2000 সাল থেকেই দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীরা এই সাগর পার হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতেন। মশলা, রেশম, হাতির দাঁত এই সাগরের বুকে ভেসে যেত এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। চোল সাম্রাজ্য, যা দক্ষিণ ভারতের শাসক ছিলেন, এই সাগরের ওপর নিয়ন্ত্রণ রেখেই শাসন করেছেন মালয়েশিয়া পর্যন্ত। ইতিহাসবিদরা বলেন সেই যুগে বঙ্গোপসাগর ছিল এশিয়ার ভূমধ্যসাগর। বঙ্গোপসাগর জীববৈচিত্র্যের দিক থেকে অসাধারণ সমৃদ্ধ। এখানে রয়েছে 400-রও বেশি প্রজাতির মাছ, তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ এবং অগণিত প্রবাল প্রাচীর। বাংলাদেশ ও ভারতের সীমানায় থাকা সুন্দরবন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল, এই সাগরের তীরেই অবস্থিত। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের শেষ বাসভূমি। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর আহরণ করা হয় প্রায় 70 লক্ষ মেট্রিক টন মাছ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের কোটি কোটি মানুষের জীবিকা নির্ভর করে এই সাগরের ওপর। তবে শুধু মাছ নয়, এই সাগরের তলদেশে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ। বাংলাদেশের গভীর সমুদ্রে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো আগামী দশকগুলোতে হতে পারে দেশটির অর্থনীতির নতুন মেরুদণ্ড। বঙ্গোপসাগরকে বলা হয় পৃথিবীর
ঘূর্ণিঝড়ের কারখানা। পৃথিবীর মোট ঘূর্ণিঝড়ের প্রায় 1/7 তৈরি হয় এই সাগরে। কিন্তু ক্ষতির দিক থেকে এখানকার ঘূর্ণিঝড় অনেক বেশি ভয়ঙ্কর, কারণ এই সাগর তুলনামূলকভাবে বদ্ধ, অগভীর এবং ঘনবসতিপূর্ণ উপকূলের কাছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভবিষ্যতে বঙ্গোপসাগরের কী হবে? বিশ্বের মোট সামুদ্রিক বাণিজ্যের প্রায় 25% এই সাগরের ভিতর দিয়ে যায়, আর এই পরিমাণ আগামী দশকে আরও বাড়বে। চীন তার মুক্তার মালা কৌশল বা স্ট্রিং অফ পিয়ার্লস পলিসির অংশ হিসেবে মিয়ানমার, শ্রীলঙ্কা ও বাংলাদেশে বন্দর তৈরি করছে বঙ্গোপসাগরে নিজের উপস্থিতির জানান দিতে। অন্যদিকে ভারত তার নৌশক্তি বাড়াচ্ছে এবং বিমস্টেকের মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোকে নিজের নেতৃত্বে একত্রিত করতে চাইছে। 2022 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমা বিরোধ মিটে যাওয়ার পর বঙ্গোপসাগরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ব্লু ইকোনমির যুগ। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের তলা থেকে আরোহণযোগ্য সম্পদ বাংলাদেশের জিডিপিকে দ্বিগুণ করে দিতে পারে আগামী 30 বছরে। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াও এই সাগরের ব্যাপারে সজাগ, কারণ এখানকার নিয়ন্ত্রণই হবে 21 শতকের সবচেয়ে বড় শক্তির লড়াইয়ের মঞ্চ। এই হলো বঙ্গোপসাগর, একটা সমুদ্র যেটা শুধু জল নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি এবং ভবিষ্যতের রাজনীতির মিলনস্থল। আমরা এই সাগরের তীরে জন্মেছি, এই সাগর আমাদের পরিচয়ের একটা অংশ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা আমাদের এই সমুদ্রকে ততটা চিনি না যতটা চেনা দরকার। আশা করি এই ভিডিওটা সেই চেনার একটা শুরু হয়েছে।